পৃষ্ঠা 34। শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 2, মার্কস 4। 1 নম্বর প্রশ্ন, জাতীয় সমাজের সংজ্ঞা দাও, অথবা জাতীয় জনসমাজ বলতে কি বোঝায়? জাতীয় জনসমাজের সংজ্ঞা। জাতীয় জনসমাজ ব্র্যাকেটে ন্যাশনালিটি হলো জনসমাজ ব্র্যাকেটে পিপল ও জাতির ব্র্যাকেটে নেশন মধ্যবর্তী পর্যায়। সাধারণভাবে বলা যায়, যখন কোনো জনসমাজ রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে অন্যান্য জনসমাজ থেকে নিজেদের সম্পূর্ণ আলাদা বলে ভাবতে থাকে, তখন সেই জনসমাজ জাতীয় জনসমাজে পরিণত হয়। বিভিন্ন পণ্ডিত জাতীয় জনসমাজের সংজ্ঞা দিয়েছেন। ব্রাইস প্রদত্ত সংজ্ঞা। লর্ড ব্রাইসের মতে জাতীয় জনসমাজ বলতে এমন এক জনসমাজকে বোঝায় যারা শতাব্দীব্যাপী ভাষা, সাহিত্য, ধ্যানধারণা, রীতিনীতি ও ঐতিহ্যের বন্ধনে দৃঢ়ভাবে আবদ্ধ এবং যারা অনুরূপভাবে আবদ্ধ অন্য কোনো জনসমাজ থেকে নিজেদের স্বতন্ত্র বলে মনে করে থাকে। অবশ্য জাতীয় জনসমাজ শুধু ঐক্যবদ্ধ ও স্বাতন্ত্র্য বোধসম্পন্ন হলেই চলে না, জাতীয় জনসমাজের মধ্যে এক গভীর রাজনৈতিক চেতনাও থাকা দরকার। প্যারা শেষ। নতুন প্যারা, পেজ 35। স্টুয়ার্ট মিল প্রদত্ত সংজ্ঞা। জন স্টুয়ার্ট মিল রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজকে জাতীয় জনসমাজ আখ্যা দিয়েছেন। বস্তুতপক্ষে রাজনৈতিক চেতনা একটি জাতীয় জনসমাজকে অন্যদের থেকে স্বতন্ত্র বলে ভাবতে সাহায্য করে। প্যারা শেষ। নতুন প্যারা, কোকার প্রদত্ত সংজ্ঞা। কোকার মনে করেন, জাতীয় জনসমাজ হল প্রধানত অতীত ইতিহাসের অভিজ্ঞতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের ফল। প্যারা শেষ। ম্যাকাইভার প্রদত্ত সংজ্ঞা। ম্যাকাইভার জাতীয় জনসমাজ বলতে সম্প্রদায়ের সামাজিক ঐক্যবোধকে বুঝিয়েছেন। প্যারা শেষ। প্যারা আরম্ভ। সর্বজন গ্রাহ্য সংজ্ঞা। জাতীয় জনসমাজ হল নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী রাজনৈতিক চেতনা সম্পন্ন এমন এক জনসমষ্টি যারা ভাষা, ধর্ম, বংশ, কৃষ্টি, ঐতিহ্যগত ক্ষেত্রে একাত্মতার বন্ধনে আবদ্ধ। একটি ছকে দেখানো হয়েছে জাতীয় জনসমাজের সংজ্ঞা প্রদানকারী পণ্ডিতবর্গ। মাঝে বৃত্তের মধ্যে প্যারা করে লর্ড ব্রাইস, জন স্টুয়ার্ট মিল, ম্যাকাইভার এবং কোকার। এখানে 1 নম্বর প্রশ্ন শেষ। 2 নম্বর প্রশ্ন, জাতীয় জনসমাজ গঠনের মূল উপাদানগুলি আলোচনা করো, অথবা জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে যেসব উপাদান কাজ করে সেগুলির বিবরণ দাও। জাতীয় জনসমাজ গঠনের মূল উপাদান। যেসব সুনির্দিষ্ট উপাদানের সাহায্যে কোনো জনসমাজ জাতীয় জনসমাজের পর্যায়ে উন্নীত হয় তাকে জাতীয় জনসমাজের উপাদান বলে। রাষ্ট্রবিজ্ঞানীরা জাতীয় জনসমাজ গঠনের উপাদানগুলিকে 2টি ভাগে ভাগ করেছেন। সেগুলি হল 1 বাহ্যিক বা বস্তুগত উপাদান এবং 2 ভাবগত উপাদান। প্যারা শেষ। প্যারা আরম্ভ। 1 বাহ্যিক বা বস্তুগত উপাদান। জাতীয় সমাজ গঠনের বাহ্যিক বা বস্তুগত উপাদানগুলি হল 1 ভৌগোলিক একতা। কোনো এক নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় কোনো জনসমষ্টি দীর্ঘকাল একত্রে বসবাস করলে তাদের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তা এক গভীর একাত্মবোধের জন্ম দেয়। প্যারা শেষ। প্যারা আরম্ভ। ব্যতিক্রম। ভৌগোলিক একতা ছাড়াও জাতীয় জনসমাজ গঠিত হওয়ার দৃষ্টান্ত হিসেবে ইহুদিদের দ্বারা গঠিত ইসরায়েল রাষ্ট্রের কথা বলা যায়। প্যারা শেষ। 2 বংশগত ঐক্য। কোনো জনসমাজের অন্তর্গত মানুষ
নিজেদের একই বংশের লোক মনে করলে তাদের মধ্যে যে গভীর একাত্মতার সৃষ্টি হয় তা এক সুদৃঢ় জাতীয়তাবোধের জন্ম দেয়। প্যারাশেষ ব্যতিক্রম। প্যারা আরম্ভ ব্যতিক্রম। ব্রিটিশ, ফরাসি, মার্কিন ও ভারতীয়দের মধ্যে ভারতীয়দের মতো সমৃদ্ধ জাতিগুলির অবশ্য কোনো বংশগত ঐক্যবোধ নেই। প্যারাশেষ 3 নম্বর। ভাষাগত ঐক্য। একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় একই ভাষাভাষীর জনগোষ্ঠী থাকলে ভাষাগত ঐক্যের ভিত্তিতে তাদের মধ্যে এক সহজাত একাত্মবোধের জন্ম হয়। এইভাবে ভাষার সূত্রে জাতীয় ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতির এক মজবুত বুনিয়াদ রচিত হয়। বন্ধনীর মধ্যে যেমন বাংলাদেশ। প্যারা শেষ। ব্যতিক্রম। প্যারা আরম্ভ। পৃথিবীতে বহু ভাষাভাষীর জনগোষ্ঠীকে নিয়ে জাতীয় জনসমাজ গঠিত হওয়ার এক দৃষ্টান্ত রয়েছে। বন্ধনীর মধ্যে যেমন ভারত। বন্ধনী শেষ। প্যারা শেষ। প্যারা আরম্ভ। 4 ধর্মগত ঐক্য। একই ধর্মের মানুষদের মধ্যে সমজাতীয় ধর্মীয় আচার অনুষ্ঠান, ধর্মীয় উপাসনা ইত্যাদি প্রচলিত থাকায় গভীর একাত্মবোধের উদ্ভব হয়। প্যারা শেষ। প্যারা আরম্ভ। ব্যতিক্রম। ধর্মগত ঐক্য জাতীয় জনসমাজ গঠনের অপরিহার্য উপাদান নয়। আধুনিক পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রই ধর্ম নিরপেক্ষ। প্যারা শেষ। প্যারা আরম্ভ। 5 রাষ্ট্রনৈতিক ঐক্য। দীর্ঘকালব্যাপী কোনো জনসমষ্টি একই সরকারের অধীনে থাকলে তাদের মধ্যে স্বাভাবিকভাবেই ঐক্যবোধের সৃষ্টি হয়। দৃষ্টান্তস্বরূপ ব্রিটিশ শাসনাধীনে থাকা ভারতবর্ষের কথা উল্লেখ করা যায়। প্যারা শেষ। 6 অর্থনৈতিক সমস্বার্থ। জাতীয় জনসমাজ গঠনের আর একটি গুরুত্বপূর্ণ উপাদান হল একই ধরনের অর্থনৈতিক স্বার্থের বন্ধন। অর্থনৈতিক স্বার্থের অভিন্নতা জনগোষ্ঠীকে বিপ্লবে সামিল করেছে এমন দৃষ্টান্ত ইতিহাসে অনেক আছে। সাম্রাজ্যবাদী ব্রিটিশদের অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে ভারতীয়দের জাতীয়তাবাদী আন্দোলনের কথা এক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা যায়। প্যারা শেষ। এরপর এই বিষয়টি জাতীয় জনসমাজ গঠনের মূল উপাদান একটি ছকের মাধ্যমে দেখানো হয়েছে। জাতীয় জনসমাজ গঠনের মূল উপাদান, তার দুটি ভাগ, বাহ্যিক বা বস্তুগত উপাদান এবং দ্বিতীয় ভাবগত উপাদান। বাহ্যিক বা বস্তুগত উপাদানের আবার চারটি বিষয় আছে, যেমন ভৌগোলিক একতা, বংশগত ঐক্য, ভাষাগত ঐক্য, ধর্মগত ঐক্য, রাষ্ট্রনৈতিক ঐক্য এবং অর্থনৈতিক ঐক্য। এবার 2 ভাবগত উপাদান আরম্ভ হলো। জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে শুধু বাহ্যিক বা বস্তুগত উপাদানই যথেষ্ট নয়, ভাবগত ঐক্যও অপরিহার্য। জাতীয় জনসমাজ গঠনে ভাবগত উপাদানই হলো মূল ঐক্য বিধানকারী শক্তি। বন্ধনীর মধ্যে সিমেন্টিং ফ্যাক্টর। ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী রেনারের মতে জাতীয় জনসমাজ সম্পর্কিত ধারণা হলো প্রধানত একটি ভাবগত ধারণা। কোনো জনসমাজ যখন ভাবে যে তাদের সুখ, দুঃখ, ব্যথা, বেদনা, আশা, আকাঙ্ক্ষা, গৌরব, গ্লানি সব এক, তখন সেই জনসমাজের চেতনার জাতীয়তা বোধের সঞ্চার ঘটে। এইভাবে গৌরবময় স্মৃতিবিজড়িত ইতিহাস, ভবিষ্যতের স্বপ্ন ও সংস্কৃতি ও ঐতিহ্যের সমন্বয় ইত্যাদির ফলে জনসমাজের মধ্যে যে পৃষ্ঠা 36 আত্মীয়তাবোধ গড়ে ওঠে তা জাতীয় জনসমাজ ও পরবর্তী পর্যায়ের জাতি গঠনের সহায়ক উপাদান রূপে কাজ করে। এখানেই প্রশ্নটির উত্তর শেষ। এরপর বক্সের মধ্যে মন্তব্য। জাতীয় জনসমাজ গঠনের জন্য বাহ্যিক উপাদান ও ভাবগত উপাদানের মধ্যে কোনো একটিমাত্র উপাদান জাতি গঠনের ক্ষেত্রে অপরিহার্য নাও হতে পারে। উভয় উপাদানের মিলিত ভূমিকা অনেক সময় সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বক্সের বক্তব্য শেষ, প্রশ্নের উত্তর শেষ। এরপর 3 নম্বর প্রশ্ন, জাতীয় জনসমাজ ও জাতির মধ্যে পার্থক্য করো। জাতীয় জনসমাজ ও জাতির মধ্যে পার্থক্য। জাতীয় জনসমাজ বন্ধনীর মধ্যে ন্যাশনালিটি ও জাতিকে বন্ধনের মধ্যে নেশন অনেক সময় অভিন্ন মনে করা হয়, কিন্তু এই ধারণা ঠিক নয়। গভীরভাবে বিশ্লেষণ করলে জাতি ও জাতীয় জনসমাজের মধ্যে সূক্ষ্ম প্রকৃতিগত পার্থক্য দেখতে পাওয়া যায়। প্যারা শেষ, প্যারা আরম্ভ। J.H. রোজ জাতীয় জনসমাজকে জনসমাজ ও জাতির মধ্যবর্তী পর্যায় হিসেবে চিহ্নিত করেছেন। জনসমাজ থেকেই কালক্রমে জাতীয় জনসমাজের উদ্ভব হয়। একটি ঐক্যবদ্ধ জনসমাজ যখন অন্যান্য জনসমাজ থেকে নিজেদের সম্পূর্ণ স্বতন্ত্র বলে মনে করে, তখনই তা জাতীয় জনসমাজে রূপান্তরিত হয়। এই ধরনের স্বাতন্ত্র্য বোধসম্পন্ন ঐক্যবদ্ধ জনসমাজ যখন রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়, তখনই জাতীয় জনসমাজ গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়। এই জাতীয় জনসমাজের মধ্যেই জাতিগত উপাদান নিহিত থাকে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই সুপ্ত সম্ভাবনা বাস্তব রূপ না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই জাতীয় জনসমাজ জাতি হিসেবে চিহ্নিত হতে পারে না। প্যারা শেষ, প্যারা আরম্ভ। রাজনৈতিক চেতনা সম্পন্ন জাতীয় জনসমাজ যখন বাইরের শাসন থেকে মুক্ত হয় বা মুক্তি পেতে সচেষ্ট হয়, স্বতন্ত্র রাষ্ট্র গঠনের জন্য জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়, তখনই তা জাতি হয়ে ওঠে। জাতি হলো জাতীয় জনসমাজের রাজনৈতিক রূপ। লর্ড ব্রাইস বহিঃশাসন থেকে মুক্ত বা মুক্তিকামী জাতীয় জনসমাজকে জাতি আখ্যা দিয়েছেন। আবার হায়েসের মন্তব্য হলো, জাতীয় জনসমাজ যখন ঐক্য ও সার্বভৌম শক্তি অর্জন করে, তখনই তা জাতিতে রূপান্তরিত হয়। অর্থাৎ স্বতন্ত্র রাষ্ট্র গঠনের ক্ষমতাই জাতিকে জাতীয় জনসমাজ থেকে পৃথক করে। জাতি সম্পর্কিত ধারণা সামাজিক, রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক। সুতরাং যথার্থ বিশ্লেষণে দেখা যায়, রাজনৈতিক চেতনার দিক থেকে পার্থক্যই জাতীয় জনসমাজ ও জাতিকে আলাদা করে। অন্যান্য দিক থেকে তাদের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। প্যারা শেষ, 3 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 4 নম্বর প্রশ্ন, জাতি বলতে কি বোঝো? জাতি ল্যাটিন নেশিও শব্দ থেকে আসা ইংরাজি নেশন শব্দটির বাংলা প্রতিশব্দ কি হওয়া উচিত তা নিয়ে মতবিরোধ থাকলেও শব্দটি বাংলার জাতি প্রতিশব্দের রূপ পেয়েছে। কিন্তু বাংলার জাতপাত, বর্ণভেদ, ধর্ম, কুল ইত্যাদি বোঝাতে জাতি শব্দের প্রচলন রয়েছে। এই কারণে রবীন্দ্রনাথ স্বয়ং ইংরাজি নেশন শব্দটি সরাসরি বাংলায় ব্যবহারের পক্ষপাতী ছিলেন। তবে রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় জাতি শব্দটির অর্থ ব্যাপক। জাতির ধারণার বিভিন্ন মত লক্ষ্য করা যায়, যথা একটি ছক, জাতি অ্যারো ইংরাজি প্রতিশব্দ নেশন, অ্যারো ল্যাটিন শব্দ নেশিও। অর্থ বাংলা প্রচলিত অর্থ, অ্যারো জাতপাত, বর্ণভেদ, ধর্ম, কুল। রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় অর্থ জনসমাজের চূড়ান্ত বিকশিত রূপ। ছক শেষ, প্যারা শেষ। সাধারণ মত। বস্তুতপক্ষে জাতি হলো সাধারণভাবে জনসমাজের একটি চূড়ান্ত বিকশিত রূপ। জনসমাজের মধ্যে এক গভীর স্বাতন্ত্র্যবোধ দেখা দিলে জাতীয় জনসমাজের উদ্ভব ঘটে। অর্থাৎ ঐক্যবদ্ধ একটি জনগোষ্ঠী যখন অন্যান্য জনগোষ্ঠীর থেকে নিজেকে সম্পূর্ণ স্বতন্ত্র মনে করে, তখন জাতীয় জনসমাজ গঠিত হয়। পরে জাতীয় জনসমাজের মধ্যে সুগভীর রাজনৈতিক চেতনার জন্ম হলে তা জাতিতে রূপান্তরিত হয়। ক্রমে নিজেদের জন্য স্বতন্ত্র একটি রাষ্ট্র গঠনের মাধ্যমে জাতির পূর্ণতা প্রাপ্তি ঘটে। প্যারা শেষ, প্যারা আরম্ভ। ব্রাইসের মত। লর্ড ব্রাইসের মতে জাতি বলতে বোঝায় রাষ্ট্রনৈতিকভাবে সংগঠিত এমন এক জনসমাজকে যা বহিঃশাসন থেকে সম্পূর্ণ মুক্ত অথবা মুক্ত হওয়ার জন্য সচেষ্ট। প্যারা শেষ,
প্যারা আরম্ভ হায়েসের মতে। রাষ্ট্রবিজ্ঞানী হায়েসের মতে একটি ঐক্যবদ্ধ জাতীয় জনসমাজ স্বাধীনতা ও সার্বভৌমিকতা অর্জন করলে জাতি হিসেবে পরিগণিত হয়। কোনো জাতীয় জনসমাজ যখন স্বতন্ত্র একটি রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে সক্ষম হয় অথবা বাস্তবায়িত করার জন্য সচেষ্ট হয়, তখনই জাতির আত্মপ্রকাশ ঘটে। প্যারা শেষ। স্তালিনের মত। স্তালিনের মতে জাতি হলো ঐতিহাসিকভাবে বিকশিত এমন একটি স্থায়ী জনসমাজ যাদের ভাষা এক, বাসভূমি এক, অর্থনৈতিক জীবন এক, মানসিক গঠনও এক, এবং এই মানসিক গঠন একটি সাধারণ সংস্কৃতির মধ্যে দিয়ে প্রকাশিত হয়। স্তালিন প্রদত্ত সংজ্ঞায় জাতিকে ঐতিহাসিকভাবে বিকশিত একটি স্থায়ী জনসমাজ বলে বর্ণনা করা হয়েছে। এই সঙ্গে 4 নম্বর প্রশ্নের উত্তরও শেষ। আরম্ভ হচ্ছে 5 নম্বর প্রশ্ন। জাতি ও রাষ্ট্রের বন্ধনীর মধ্যে নেশন অ্যান্ড স্টেট বন্ধনী শেষ মধ্যে পার্থক্য লেখো। উত্তর, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য। অনেক সময় জাতি ও রাষ্ট্রের ধারণাকে অভিন্ন বলে মনে করা হয়, কিন্তু উভয়ের মধ্যে কয়েকটি মৌলিক প্রভেদ রয়েছে। সেগুলি হলো, একটি টেবিল বা সারণীর মাধ্যমে এই জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য দেখানো হয়েছে। টেবিলের প্রথম ছকটি হলো বিষয়, দ্বিতীয় জাতি এবং তৃতীয় রাষ্ট্র। বিষয় হচ্ছে ধারণা। জাতি একটি ভাবগত ধারণা মাত্র। এক ধরনের মনস্তাত্ত্বিক ঐক্যের চেতনা জাতি গঠনের নেপথ্যে সক্রিয় থাকে। রাষ্ট্রবিজ্ঞানের মতে রাষ্ট্র হলো একটি আইনগত ধারণা। রাষ্ট্রীয় বাস্তবতা নিয়ে কোনো বিতর্ক নেই। পৃষ্ঠা 37। বিষয় 2, প্রকৃতি। জাতির ভিত্তিতে রাষ্ট্রের শ্রেণীবিভাজন সম্ভব, কিন্তু জাতির নিজের ক্ষেত্রে এই বিভাজন সম্ভব নয়। রাষ্ট্র এক জাতিভিত্তিক বা বহুজাতিভিত্তিক উভয় প্রকারই হতে পারে। ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশ বহুজাতিভিত্তিক। অন্যদিকে জাপান, হাঙ্গেরি, সুইডেন প্রভৃতি এক জাতিভিত্তিক রাষ্ট্র। বিষয় 3, গঠন। রাজনৈতিক চেতনাযুক্ত ঐক্যবদ্ধ জাতীয় জনসমাজ নিয়ে জাতি গড়ে ওঠে। জাতি গঠনের জন্য প্রাথমিকভাবে নির্দিষ্ট ভূখণ্ড, সরকার বা সার্বভৌমিকতা প্রভৃতি উপাদানের প্রয়োজন হয় না। রাষ্ট্র গঠনের জন্য নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমিকতা প্রভৃতি উপাদান একান্তভাবে প্রয়োজন। বিষয় 4, ক্ষমতা। জাতির হাতে কোনো সার্বভৌম ক্ষমতা থাকে না। রাষ্ট্র এক চূড়ান্ত ক্ষমতার অধিকারী, যা সার্বভৌম ক্ষমতা রূপে পরিচিত। বিষয় 5, নির্দিষ্ট ভূখণ্ড। জাতি গঠনের পক্ষে একটি নির্দিষ্ট ভূখণ্ড অপরিহার্য উপাদান নয়। ভূখণ্ডগত ঐক্য ছাড়াও জাতি গঠিত হওয়ার দৃষ্টান্ত ইতিহাসে রয়েছে। 1948 খ্রিস্টাব্দে ইসরায়েল রাষ্ট্র গঠিত হওয়ার আগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ইহুদিদের কথা দৃষ্টান্তস্বরূপ উল্লেখ করা যায়। রাষ্ট্রের একটি নির্দিষ্ট ভূখণ্ড অবশ্যই থাকা দরকার। রাষ্ট্রের যাবতীয় কাজকর্ম এই নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে লক্ষ্য করা যায়। এখানেই সারণী বা টেবিল শেষ এবং উত্তরও শেষ 5 নম্বর প্রশ্নের। বক্সের মধ্যে মন্তব্য করা আছে। জাতি ও রাষ্ট্রের মধ্যে প্রভেদ থাকা সত্ত্বেও এই দুটি একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। রাষ্ট্র গঠনের মধ্যে দিয়ে জাতির পূর্ণতা প্রাপ্তি ঘটে। হায়েসের মতে একটি ঐক্যবদ্ধ জাতীয় জনসমাজ স্বাধীনতা ও সার্বভৌমিকতা অর্জন করলে জাতি হিসেবে পরিগণিত হয়। বক্স শেষ, 5 নম্বর উত্তরও শেষ। আরম্ভ হচ্ছে 6 নম্বর প্রশ্ন। জনসমাজ কখন জাতিতে রূপান্তরিত হয়? ভারতকে কি একটি জাতি বলা যায়? প্রশ্নের মান 2+2। উত্তর, জনসমাজের জাতিতে রূপান্তর। জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনসমাজ যখন নিজস্ব রাষ্ট্র লাভ করে তখনই তারা জাতির পর্যায়ে উন্নীত হয়। বস্তুতপক্ষে
জাতি হলো জনসমাজের একটি চূড়ান্ত বিকশিত রূপ। জনসমাজের মধ্যে এক গভীর স্বাতন্ত্র্যবোধ দেখা দিলে জাতীয় জনসমাজের উদ্ভব ঘটে। ঐক্যবদ্ধ একটি জনগোষ্ঠী যখন অন্যান্য জনগোষ্ঠীর থেকে নিজেদের সম্পূর্ণ আলাদা মনে করে, তখন জাতীয় জনসমাজ তৈরি হয়। পরে জাতীয় জনসমাজের মধ্যে সুগভীর রাজনৈতিক চেতনার জন্ম হলে জাতীয় জনসমাজ জাতিতে পরিণত হয়। প্যারা শেষ, প্যারা আরম্ভ। একটি জাতি হিসেবে ভারত প্রাসঙ্গিকতা। ভারতকে একটি জাতি বলা যায় কি না, এ প্রশ্নে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে সহমত দেখা যায় না, বরং এ বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য উপস্থাপিত হতে দেখা যায়। ভারতীয় জনগণের মধ্যে নানা বিষয় অনৈক্য বা বৈচিত্র্যকে জাতিত্ব অর্জনের পক্ষে অসুবিধাজনক বলে উল্লেখ করা হয়। সমজাতীয় ভাষা ও সংস্কৃতি কোনোটাই ভারতে নেই, বরং ভারতে একটি বহু ভাষাভাষী ও মিশ্র সংস্কৃতির দেশ। প্যারা শেষ, প্যারা আরম্ভ। এই বিষয়ে অবশ্য ভিন্ন মত রয়েছে। বলা হয়, জাতি গঠনের ক্ষেত্রে ভাষা বা সংস্কৃতিগত বৈচিত্র্য বাধা হতে পারে না। জাতি গঠনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঐতিহাসিক উপাদান ও রাজনৈতিক ঐক্যবোধ। একই ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী ঐক্যবদ্ধ জনসমষ্টি একই রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হলে তা জাতিতে পরিণত হয়। এই মানদণ্ডে বিচার করলে ভারতকে নিঃসন্দেহে জাতি হিসেবে গণ্য করা যায়। সুপ্রাচীন কাল থেকে ভারতের ইতিহাস পর্যালোচনা করলে বিভেদের মধ্যে ঐক্যের বন্ধনীর মধ্যে ইউনিটি ইন ডাইভার্সিটি বন্ধনী শেষ মূল সুরটির সন্ধান পাওয়া যায়। ব্রিটিশ শাসনাধীন ভারতে শক্তিশালী জাতীয় চেতনার উন্মেষ ঘটে। স্বাধীন ভারতের সংবিধানেও বিভিন্ন সাংবিধানিক ব্যবস্থার মধ্যে দিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার সচেতন প্রয়াস লক্ষ্য করা যায়। ভারতের নানা বিষয় যে ব্যাপক বৈচিত্র্য রয়েছে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই, কিন্তু একই সঙ্গে ঐক্যের যে সুরটি ধ্বনিত হচ্ছে তাও কম গুরুত্বপূর্ণ নয়। বক্সের মধ্যে মন্তব্য: কানাডা, সুইজারল্যান্ড কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো নানা ভাষা, ধর্ম, সংস্কৃতি সম্পন্ন দেশ যদি জাতি হিসেবে গণ্য হতে পারে, তাহলে ভারত সেক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে না। সুতরাং ভারতকে একটি জাতি হিসেবে গণ্য করাই সমীচীন। বক্সের মধ্যে মন্তব্য শেষ। 6 নম্বর প্রশ্নের উত্তরও শেষ। 7 নম্বর প্রশ্ন: জাতিগত বিন্যাসে রাষ্ট্র কত রকমের হয়? জাতি রাষ্ট্র কাকে বলে? প্রশ্নের মান 1+3। জাতিগত বিন্যাসে রাষ্ট্রের প্রকারভেদ। জাতিগত বিন্যাসে রাষ্ট্র দু রকমের: একজাতিক রাষ্ট্র যেমন পাকিস্তান এবং 2 বহুজাতিক রাষ্ট্র যেমন ভারত। একটা ছক জাতিগত বিন্যাসের রাষ্ট্র: 1 হচ্ছে একজাতিক রাষ্ট্র যেমন পাকিস্তান, 2 হচ্ছে বহুজাতিক রাষ্ট্র যেমন ভারত। এরপর জাতিরাষ্ট্র। ফরাসি বিপ্লবের সময় জাতিরাষ্ট্রের ধারণার উদ্ভব ঘটে। তার আগে মধ্যযুগে রাষ্ট্র ছিল বিভিন্ন জাতির সংমিশ্রণ। সেসব রাষ্ট্রে জনগণের মধ্যে কোনো মৌলিক ঐক্যবোধ কাজ করত না। একই রাষ্ট্রের মধ্যে বসবাসকারী মানুষের বিভিন্ন জাতিসত্তা থাকায় তারা নিজেদের পৃথক বলে মনে করত। মার্ক্সীয় পণ্ডিতদের মতে ধনতন্ত্র যখন প্রথম গড়ে উঠতে শুরু করে তখন এই ধরনের পরিবেশ প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তাই সুসংহত আভ্যন্তরীণ বাজারের প্রয়োজনে ধনতন্ত্রের মদতে জাতিভিত্তিক রাষ্ট্র গঠনের উদ্যোগ দেখা দেয়। পৃষ্ঠা 38। রাষ্ট্রবিজ্ঞানী বার্নসের মতে জাতি রাষ্ট্রের ধারণা ফরাসি বিপ্লবের বন্ধনীর মধ্যে 1789 বন্ধনী শেষ মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে। এর ফলে বিভিন্ন দেশের মানুষের মধ্যে স্বতন্ত্র জাতিসত্তার ধারণার উন্মেষ ঘটে। জাতীয়তাবাদী আন্দোলন ইউরোপ ও আমেরিকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তার ফলশ্রুতিস্বরূপ স্বাধীন জাতিরাষ্ট্রের জন্ম হয়। পরবর্তীকালে প্রথম বিশ্বযুদ্ধের পর এক জাতি এক রাষ্ট্র তত্ত্বের প্রভাবে জাতি ও রাষ্ট্রের মধ্যে বিভেদ রেখা মুছে যেতে শুরু করে।
প্যারা শেষ, প্যারা আরম্ভ। সাধারণ সংজ্ঞা। রাষ্ট্রবিজ্ঞানীরা জাতিরাষ্ট্রের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নির্ধারণ করেননি। সাধারণভাবে জাতিরাষ্ট্র বলতে জাতি বা জাতীয় জনসমাজের ভিত্তিতে গঠিত কোনো রাষ্ট্রকে বোঝায়। বার্কারের মতে একটি অঞ্চলে জাতির উপর রাষ্ট্রের ছাপ পড়ার ফলে জাতি, জাতীয় সমাজ বা সম্প্রদায় এবং রাষ্ট্র জাতিরাষ্ট্রে পরিণত হয়। প্যারা শেষ, প্যারা আরম্ভ। প্রাসঙ্গিকতা। আধুনিক যুগে জাতিরাষ্ট্রের ধারণা তত প্রাসঙ্গিক নয়, কারণ আধুনিক যুগে একটি রাষ্ট্রের মধ্যে একাধিক জাতির অস্তিত্ব থাকা সম্ভব। পৃথিবীতে এমন বহু রাষ্ট্র রয়েছে যেগুলি বহুজাতি অধ্যুষিত রাষ্ট্র। এসব রাষ্ট্রেও বিভিন্ন জাতিসত্তার নিজস্ব স্বাতন্ত্র্য বজায় রেখে তাদের অন্তর্নিহিত গুণাবলী বিকাশের সুযোগ রয়েছে। দৃষ্টান্তস্বরূপ ভারতবর্ষের কথা উল্লেখ করা যায়। এখানেই 7 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 8 নম্বর প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো? উত্তর, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার 1772 খ্রিস্টাব্দে পোল্যান্ডের বিভক্তিকরণের ঘটনাকে ভিত্তি করেই জাতির আত্মনিয়ন্ত্রণ সম্পর্কিত আলোচনা সূত্রপাত ঘটে। পরবর্তীকালে 19বিংশ শতাব্দীর মধ্যভাগে আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতিটি জনপ্রিয়তা লাভ করে। প্যারা শেষ, প্যারা আরম্ভ। প্রত্যেক জাতির স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র গঠন করার অধিকারকে বলা হয় আত্মনিয়ন্ত্রণের অধিকার। আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্বের মূল ভিত্তি হল এক জাতি এক রাষ্ট্র নীতি। এই নীতি অনুসারে প্রতিটি রাষ্ট্র হবে জাতিভিত্তিক। এক একটি জাতিকে নিয়ে গঠিত হবে এক একটি রাষ্ট্র। কোনো রাষ্ট্র যদি 5টি জাতিকে নিয়ে গঠিত হয়ে থাকে তাহলে আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতি অনুসারে ওই রাষ্ট্রকে ভেঙে 5টি আলাদা আলাদা রাষ্ট্র তৈরি করতে হবে। এটি একটি ছক দেখানো হয়েছে। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার অ্যারো, মূল ভিত্তি এক জাতি এক রাষ্ট্র। এটি দুটো অ্যারো। প্রথম অ্যারোয় রাষ্ট্র হবে জাতিভিত্তিক, দ্বিতীয় অ্যারো এক একটি জাতি এক একটি রাষ্ট্র। ছক শেষ, প্যারা আরম্ভ। এই নীতি অনুযায়ী প্রত্যেক আত্মসচেতন জাতি তার নিজস্ব সত্তা ও বৈশিষ্ট্য রক্ষা করতে চায়। তাই প্রত্যেক জাতির পৃথক রাষ্ট্র থাকা দরকার। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার সম্পর্কিত বিভিন্ন পণ্ডিতদের অভিমত হল ড্যাশ মিলের অভিমত। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্বের অন্যতম প্রবক্তা জন স্টুয়ার্ট মিলের বক্তব্য হল জাতির জনসমাজের সীমানা রাষ্ট্রের সীমানার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া বাঞ্ছনীয়। প্যারা শেষ, প্যারা আরম্ভ। লেনিনের অভিমত। লেনিনের মতে বিদেশি শাসন থেকে মুক্তি ও স্বাধীন সরকার গঠন বা অত্যাচারী শাসকের হাত থেকে রাজনৈতিক মুক্তিই হলো আত্মনিয়ন্ত্রণের অধিকার। এই সঙ্গে 8 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 9 নম্বর প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও। এটি এইচএস মডেল কোয়েশ্চেন 2024-এর দেওয়া আছে, WBCHS। উত্তর, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে অনেকেই মতামত প্রদান করেছেন। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তিগুলো হলো ড্যাশ এক সংখ্যালঘু সমস্যার সমাধানে সহায়ক। মার্কিন রাষ্ট্রপতি উইলসনের বক্তব্য হল প্রতিটি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বিশ্বজনীনভাবে মেনে নেওয়া প্রয়োজন, কারণ এর ফলে সংখ্যালঘু সমস্যার সমাধান হবে ও তাদের মতে দ্বন্দ্ব, বৈরীভাব প্রভৃতি শেষ হয়ে পৃথিবী থেকে যুদ্ধের ভয় দূর হবে। প্যারা শেষ। 2 নম্বর, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে উপযুক্ত। জন স্টুয়ার্ট মিলের মতে বহু জাতি ভিত্তিক রাষ্ট্রে জনগণের মধ্যে পারস্পরিক সদ্ভাব ও সম্প্রীতি থাকে না। তাই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সাফল্যের জন্য মিল এক জাতি ভিত্তিক আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকার করে নেয়ার পক্ষে যুক্তি দেখান। প্যারা শেষ। 3, জাতীয় গুণাবলীর বিকাশের সহায়ক। আত্মনিয়ন্ত্রণের অধিকারের নীতির প্রবক্তাদের মতে প্রতিটি জাতির কিছু মৌলিক গুণাবলী রয়েছে যেগুলি পূর্ণাঙ্গ বিকাশ শুধু এক জাতিভিত্তিক রাষ্ট্রের সরকারের মধ্যেই ঘটা সম্ভব।
প্যারাশেষ 4 বিশ্ব সংস্কৃতির বিকাশের সহায়ক। প্রতিটি জাতির নিজস্ব রাষ্ট্র ও সরকার থাকলে সেই জাতির সভ্যতা ও সংস্কৃতি দ্রুত বিকশিত হয়। পৃষ্ঠা 39। এইভাবে বিশ্বব্যাপী সভ্যতার বিকাশের বিভিন্ন জাতির মধ্যে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ব সংস্কৃতির সমৃদ্ধি ও অগ্রগতি সম্ভব হয়। প্যারাশেষ 5 নৈতিক মানদণ্ডে সমর্থনযোগ্য। নৈতিকতার দৃষ্টিকোণ থেকে বলা হয়, প্রতিটি জাতির স্বাধীনভাবে নিজ নিজ ভাগ্য নির্ধারণ করার অধিকার থাকা বাঞ্ছনীয়। এই ন্যায়সঙ্গত দাবি অর্জিত হলে দুর্বলের উপর সবলের অত্যাচার বন্ধ হতে পারে। প্যারাশেষ 6 জাতিগত সংঘাতের সম্ভাবনা হ্রাস। আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকৃত হলে কিংবা এক জাতি এক রাষ্ট্র নীতি অনুসারে রাষ্ট্র গঠিত হলে জাতিগত সংঘাত বা বিরোধের আশঙ্কা দূর হবে। বহু জাতিভিত্তিক রাষ্ট্রে বিভিন্ন জাতীয় জনগোষ্ঠীর মধ্যে যে পারস্পরিক বিদ্বেষ ও জাতিদাঙ্গা দেখা যায় তা এখানে দেখতে পাওয়া সম্ভাবনা কম। প্যারাশেষ 7 রাষ্ট্রীয় কর্তৃত্বের সঙ্গে ব্যক্তি স্বাধীনতার সমন্বয় সাধন। একটি জাতির নিজস্ব সরকার থাকলে রাষ্ট্রীয় কর্তৃত্বের সঙ্গে ব্যক্তি স্বাধীনতার সুষ্ঠু সমন্বয় সাধন সম্ভব হয়। তাছাড়া একটি রাষ্ট্রে শুধু একটি জাতি থাকলে কোনো আভ্যন্তরীণ বিবাদ বিসংবাদ না থাকায় প্রত্যেকে নিজের দেশকে প্রাণ দিয়ে ভালোবাসতে সক্ষম হয়। একটি ছকে এই পয়েন্টগুলো দেখানো হয়েছে। মাঝের বৃত্তে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি। 1 সংখ্যালঘু সমস্যার সমাধানের সহায়ক। 2 গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে উপযুক্ত। 3 জাতীয় গুণাবলীর বিকাশের সহায়ক। 4 বিশ্ব সংস্কৃতির বিকাশের সহায়ক। 5 নৈতিক মানদণ্ডে সমর্থনযোগ্য। 6 জাতিগত সংঘাতের সম্ভাবনা হ্রাস এবং 7 রাষ্ট্রীয় কর্তৃত্বের সঙ্গে ব্যক্তি স্বাধীনতার সমন্বয় সাধন। এখানেই 9 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 10 নম্বর প্রশ্ন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে যুক্তিগুলি ব্যাখ্যা করো। উত্তর জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে যুক্তি। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের তত্ত্বটি নানা দিক থেকে সমালোচিত হয়েছে। সমালোচকরা এই তত্ত্বের বিপক্ষে যে যুক্তিগুলো দেখিয়েছেন সেগুলি হল 1 অখণ্ডতার পরিপন্থী। এক জাতি এক রাষ্ট্র নীতি স্বীকৃত হলে পৃথিবীর বৃহৎ রাষ্ট্রগুলি বহু বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে পরিণত হবে। এইসব ক্ষুদ্র ও দুর্বল রাষ্ট্র কখনোই আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তুলতে পারবে না। এরা বৃহৎ সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির শিকারে পরিণত হবে। প্যারাশেষ 2 অবাস্তব। এই তত্ত্ব অবাস্তব, কারণ একই ভৌগোলিক পরিবেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ দীর্ঘকাল একত্রে বসবাস করার ফলে তাদের বিচ্ছিন্ন করা সম্ভব হয় না। জাতিগত বিভেদের পরিপ্রেক্ষিতে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলেও বন্ধনীর মধ্যে 1947 খ্রিস্টাব্দে বন্ধনী শেষ, ভারতে বহু মুসলমান জনগোষ্ঠীর মানুষ এখনও রয়েছেন। প্যারাশেষ 3 উন্নত সভ্যতা ও সংস্কৃতির পরিপন্থী। ইংরেজ দার্শনিক লর্ড অ্যাক্টনের বক্তব্য হল, বহু জাতিভিত্তিক রাষ্ট্র সভ্যতা ও সংস্কৃতির দিক থেকে উন্নততর পর্যায়ে যেতে সমর্থ হয়। অন্যদিকে রাষ্ট্রীয় সীমারেখার ভিতর যেখানে শুধু একটি মাত্র জাতি বসবাস করে সেই সমাজের অনগ্রসর হয়ে পড়ার সম্ভাবনা থাকে। প্যারাশেষ 4 উদ্বাস্তু সমস্যার সৃষ্টিকারী। বহু জাতিভিত্তিক রাষ্ট্রগুলিকে জাতীয়তার ভিত্তিতে বিচ্ছিন্ন করা হলে উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হবে। জাতীয়তার ভিত্তিতে ভারত বিভাগের ফলে বহু হিন্দু পরিবার উদ্বাস্তু হিসেবে তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে ভারতে চলে আসতে বাধ্য হন। এর ফলে ভারতে তীব্র উদ্বাস্তু সমস্যা দেখা দেয়। প্যারাশেষ 5 সংখ্যালঘু সমস্যার সমাধানের সহায়ক। উইলসনের মতে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্ব সংখ্যালঘু সমস্যার সমাধান ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সহায়ক। সমালোচকরা এই যুক্তি মানতে পারেননি, কারণ এই তত্ত্বের ভিত্তিতে অবিভক্ত ভারত দ্বিখণ্ডিত হয়। তা সত্ত্বেও ভারত ও পাকিস্তানে সংখ্যালঘু জাতি সমস্যার সমাধান হয়নি।
প্যারাশেষ 6 অগণতান্ত্রিক। এক জাতি এক রাষ্ট্র তত্ত্বের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। বহু জাতি ভিত্তিক ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের অধিবাসীরা কোনো অংশে কম গণতান্ত্রিক অধিকার ভোগ করেন না। প্যারা শেষ 7 বৈরী মনোভাবের জন্মদাতা। লর্ড কার্জনের মতে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্ব হল এমন একটি অস্ত্র যার দুদিকেই ধার আছে। একদিকে যেমন এই নীতিটি একটি জাতিকে ঐক্যবদ্ধ ও রাজনৈতিক চেতনাসম্পন্ন করতে সাহায্য করে, অন্যদিকে তেমনি বিভিন্ন জাতিকে বিচ্ছিন্ন করে তাদের মধ্যে পারস্পরিক ঘৃণা, বিদ্বেষ ও সন্দেহের সৃষ্টি করে বৈরী মনোভাবের জন্ম দেয়। প্যারাশেষ 8 ইতিহাসের পশ্চাৎগতির সূচক। লর্ড অ্যাক্টনের মতে আত্মনিয়ন্ত্রণের অধিকার ইতিহাসের পশ্চাৎগতির ইঙ্গিত দেয়। এই সভ্য যুগে মানুষ ঐক্যবদ্ধ হয়ে থাকার বদলে বিচ্ছিন্ন হয়ে থাকতে চাইলে তা মানব সমাজের পশ্চাৎগতির সূচনা করবে। প্যারাশেষ এই পুরো বিষয়টি একটি ছকে দেখানো হয়েছে। মাঝখানে বৃত্তে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে যুক্তি। 1 ছকের 1 অখণ্ডতার পরিপন্থী, 2 অবাস্তব, 3 উন্নত সভ্যতা ও সংস্কৃতির পরিপন্থী, 4 উদ্বাস্তু সমস্যা সৃষ্টিকারী, 5 সংখ্যালঘু সমস্যার সমাধানের সহায়ক নয়, 6 অগণতান্ত্রিক, 7 বৈরী মনোভাবের জন্মদাতা এবং 8 ইতিহাসের পশ্চাৎগতির সূচক। ইতিহাসের পশ্চাৎগতির সূচক। এখানেই 10 নম্বর প্রশ্নের উত্তর শেষ।